সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় মোরায় এ পর্যন্ত 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে যত বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল ততটা হয়নি। এটি একটি স্বস্তির কথা। তারপরেও বহু মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। বহু ঘরবাড়ি, বিশেষ করে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সেন্ট মার্টিনে, কক্সবাজারে, টেকনাফের দিকে। এবং সেই দুর্ভোগ কবলিত মানুষের এখন কিছুটা স্বস্তি কিভাবে আসে সেই প্রয়াস কতটা চলছে এবং সেই উদ্যোগ সম্পর্কে আলাপ করব। এছাড়া অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অস্ট্রিয়ায় রয়েছেন আইএ সম্মেলনে। সেখানে তিনি প্রবাসীদের একটি অনুষ্ঠান ও বক্তব্য রেখেছেন এবং আনুষ্ঠানিকভাবে আইএ সম্মেলনেও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে শান্তিপূর্ণ পরমাণু শক্তির বাস্তবায়ন বাংলাদেশ করবে, সেই প্রতিশ্রুতির কথা সেখানে ব্যক্ত করেছেন। দেশীয় রাজনীতি প্রসঙ্গ প্রবাসীদের সামনে বলেছেন যে বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসীদের তিনি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে দেশে রাজনৈতিক অঙ্গনের বক্তব্য, বিবৃতি, পাল্টা বিবৃতি, বাকযুদ্ধ সেগুলো তো চলছে নিয়মিত। বিএনপি বলছে যে সব দলের অংশগ্রহণ না হলে ইসির নির্বাচনী রোডম্যাপ তাদের দৃষ্টিতে অর্থহীন বলে বিবেচিত হবে। তারা বলছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য বা নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য হয়রানিমূলক মামলা যেগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার করা প্রয়োজন এবং এই দাবিগুলো তুলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনিও প্রতিদিনই এসবের পাল্টা জবাব দিয়ে চলেছেন। তিনি বলছেন যে নেতাকর্মীদের নামে, বিএনপি নেতাকর্মীদের নামে যেসব মামলা প্রত্যাহারের দাবি করা হচ্ছে সেগুলো তার ভাষায় একটি মামাবাড়ির আবদার। তার মতেই বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে আছে। এই সমসাময়িক এই বিষয়গুলো নিয়ে আজ আলাপ করব। রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচিত হব। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, বিএফএস এর সাবেক মহাসচিব, স্বাগত আপনাকে। রয়েছেন বিএফএস এর মহাসচিব জনাব ওমর ফারুক, স্বাগত আপনাকেও। আমি আজিজ ভাই আপনার কাছ থেকে কথা শুরু করি। আসলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আমাদের বেড়ে ওঠা এবং প্রতিনিয়তই আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছি, বিশেষ করে এই যে এই মৌসুমি ঘূর্ণিঝড়গুলো আসে। তবে এবার যেইভাবে সংকেত দ্রুত এসেছে এবং মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি তৎপরতা আমরা দেখেছি, সেইভাবে ঝড়টি আঘাত করে নাই। এটা এক ধরনের স্বস্তির বিষয়। এখন মানুষের যে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা, সেই প্রয়াসটা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের দেশ তো আগে ফ্লাড, প্রাকৃতিক দুর্যোগেরই দেশ বলা হতো। এখনো আমরা তার থেকে মুক্ত হয়েছি এমনটি না। কারণ আপনারা দেখেন আবহাওয়ার পরিবর্তন, গ্লোবালাইজেশনের সময় যে আবহাওয়ার পরিবর্তন, উষ্ণতার, এক্ষেত্রে আমাদের দেশের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, তাতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে বিভিন্ন উপায়ে ফেস করতেই হবে এবং এটা বাড়তে থাকবে। কিন্তু আসার বিষয় হচ্ছে যে দেখেন এই প্রাকৃতিক দুর্যোগগুলোতে আগে যে ক্ষয়ক্ষতি হতো এখন কিন্তু মাত্রা নামতে 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 অনেক নিচে নেমে গেছে। তখন 1991 সালে চিটাগংয়ে যখন আপনার সাইক্লোন হিট করে তখন 1.5 লাখ লোক মারা গেছে এবং প্রচুর আপনার ক্ষতি হয়েছে। এরপরে দেখেন সিডোর, আইলা, সিডোরে 10,000 প্রাণ গেছে। আইলা এত আলোচিত, মাত্র 190 জন জীবন গেছে, এবারে 6 জন। কিন্তু সিডোর এবং আইলা অত্যন্ত আলোচিত, কারণ আইলাতে 6,000 আপনার কিলোমিটার আপনার দক্ষিণাঞ্চলের এই বাঁধ এবং রাস্তা কিন্তু ধ্বংস হয়েছিল, সাথে সাথে অনেক ধ্বংসযোগ্য হয়েছে। কিন্তু এবারে হলো 6 জন। আমি এই 6 জন যেভাবে আমি দেখলাম যে মৃত্যু হয়েছে, আমি বলবো যে এই 6 জনের ভিতরে যদি সচেতনতা কাজ করত তাহলে এই 6টা লোকেরও প্রাণহানি হতো না। কারণ তারা কিন্তু দেখেন কোনো শেল্টারে যায় নাই। যখন ঘূর্ণিঝড় একদম শুরু হয়ে গেছে তখন তারা যেতে গিয়ে গাছের নিচে পড়েছে, কেউ ভয়ে আতঙ্কে বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে মারা গেছে। তো এখন আমাদের হচ্ছে কি যে ধরেন আসলে আমাদের দেশে আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে ফেস করার সক্ষমতা কিন্তু অর্জন করে ফেলেছি। মানুষের ভিতরে সচেতনতা এসেছে। আগে যেমন প্রাকৃতিক দুর্যোগ আসলেই ঘরবাড়ি ধ্বংস হতো, এখন কিন্তু ঘরবাড়ি, গাছপালা এগুলো কিভাবে তৈরি করতে হবে তেমন, আবার আক্রমণ আসতে নিলে আমাদের প্রস্তুতি কি, ধরেন এবারে যেভাবে আপনার আবহাওয়ার সংকেতটা দেওয়া হলো এবং 180 থেকে
130 কিলোমিটার বেগে আপনার ঘূর্ণিঝড়টা কিন্তু মুভ করছে, এবং 130 কিলোমিটার 80 থেকে 130, হ্যাঁ, এবং শেষে কিন্তু আমি আপনি যেটা বলছেন 130 কিলোমিটার বেগেই কিন্তু আঘাত হানছে, শেষ পর্যন্ত রাঙামাটিতে গিয়ে এটা হয়েছে। কিন্তু আপনার 130 কিলোমিটার বেগে ঝড়টা কিন্তু কম না, এতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, তারপরেও হয় নাই। কারণ হচ্ছে এই যে ধীরে ধীরে আমরা যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বসবাস করছি, তাতে ধরেন আপনার আমাদের ঘর নির্মাণ থেকে শুরু করে কোন গাছ ঝড়ে টিকবে সেই গাছগুলো রোপণ হচ্ছে, মানুষ কিন্তু ধীরে ধীরে কিন্তু সচেতন হয়, তাই এইটা। এবং সাথে সাথে এই যে স্বেচ্ছাসেবক বাহিনী সরকারি পক্ষ থেকে লাগিয়ে দেওয়া 1.5 লাখ লোককে এই 10 নম্বর সিগন্যাল দেওয়ার সাথে সাথে 1.5 লাখ লোককে আপনার শেল্টারে নিয়ে আসা, এই প্রস্তুতির কারণে সামগ্রিক কারণেই কিন্তু ক্ষতিগ্রস্ত কম হয়েছে আমার ধারণা। প্রাণহানি কম হলেও ধ্বংস আপনার 15-20 হাজার গাছ কিন্তু প্রচুর নষ্ট হয়েছে। এইসব দুর্যোগ তো ধরেন আগেও ছিল, এখনো আছে, আমার বিস্তারিতই আজিজ ভাই বলেছেন। তো এই কাজগুলি এখন কমে কেন আসছে, এই কমে আসার কারণগুলি আমরা ব্যাখ্যা করতে পারি, আমরা এই নিয়ে আলোচনা করতে পারি। প্রথম কথা হচ্ছে যে সরকার আগের চাইতে অনেক সচেতন, সরকারি মেশিনারি আগের চাইতে অনেক বেশি সচেতন। যখন এই আবহাওয়া দপ্তর জানায় যে বেঙ্গলে একটা ঝড়ের উৎপত্তি হয়েছে, ঝড় আসতেছে, তখন থেকে কিন্তু সরকারি তৎপরতা শুরু হয়ে যায়। এই সরকারি তৎপরতা আগে এরকমটা ছিল না। এখন সরকারের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষকে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি এখন অনেক ডেভেলপ করছে। এখন একটা মাঝির কাছে বা একটা জেলের কাছে কিন্তু একটা মোবাইল ফোন থাকে, সে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সে মেসেজ পাইতেছে টাইম টু টাইম, সে কিন্তু উপকূলে চলে আসতেছে। এইসব কারণে কিন্তু এখন এই মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণটা, বিশেষ করে জানমালের ক্ষতিটা তো খুবই কমে আসছে। এই বিষয়টা হলো আমার কাছে যে কি বলছে দুর্যোগ ব্যবস্থাপনার মানটা, এই গত কয়েক দশকে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ একটা চ্যাম্পিয়ন হয়ে গেছে, গ্লোবালি অ্যাক্লেইমড হয়েছে। ব্যবস্থাপনা যখন বাড়ছে, মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি পাবে। এই যে 6 জন মারা গেল, এরা যদি ওরকম সচেতন হতো, আজিজ ভাই বললেন, যথার্থই বলছেন যে এটা যদি তারা যদি অন্যদের মতো এরকম সচেতন, তারাও তো আমার মনে হয় না তারা যে মৃত্যুর কবলে পড়তেন তারা। এই বিষয়গুলি হচ্ছে আমাদের জন্য বড় সফলতা। আমরা অনেক এই দুর্যোগ মোকাবেলায় যে আমরা সফল হয়েছি, এটি হচ্ছে আমাদের আত্মতৃপ্তির বিষয়। না, এটা একটা ধরেন মানে কি ঘূর্ণিঝড় বা মানে বন্যা, কিন্তু অন্য আরো কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে, সেগুলোর মধ্যেও কিন্তু আমরা এখনো ভালনারেবল হয়ে আছি। সেই ধরেন যে অগ্নিকাণ্ডের ঘটনা যদি ঘটে, কিংবা আপনার ভূমিকম্পের মানে যদি প্রকোপ হয়, এইসব বিষয়গুলিতে যে টেকনোলজি দরকার বা যে যন্ত্রপাতি দরকার, এগুলো কিন্তু আমরা অতটা বাংলাদেশ ততটা মানে আয়ত্ত করতে পারে নাই। কারণ এটা পাওয়া যথেষ্ট কঠিন কাজ। এটা উন্নত দেশগুলিও পারে না। এটা চীনের দিকে তাকিয়ে, চীনে যদি একটা ভূমিকম্প হয়, সেখানে আমরা দেখি যে বহু লোক মারা যায় এবং বহু লোক চাপা পড়া যেসব লোক থাকে, তাদেরকে উদ্ধার করতেও কিন্তু চীনের মতো এত একটা উন্নত দেশ তারাও কিন্তু পারে না। আমাদের দেশে তো আমরা দেখলাম ওই যে রানা প্লাজা বা এর আগে যে ভবনটি পড়েছিল, সেখানে আমরা পারি না। কারণ কি? আমাদের সেই টেকনোলজি নাই। বা এমনকি যুক্তরাষ্ট্রের মতো ওখানেও তারাও কিন্তু পারে না এই টেকনোলজি। ভূমিকম্পের বিষয়টা কিন্তু খুব আলাদা। ভূমিকম্পে যে ধরনের ক্ষয়ক্ষতি আল্লাহ আমাদের না করুক, আমাদের ঢাকা শহরে যদি ভূমিকম্প হয়, যেভাবে বিল্ডিং যেভাবে বানানো হয়েছে, ন্যাশনাল বিল্ডিং কোড তো একেবারেই মানে না, কেউই মানে না। সেই যারা দায়িত্বে আছে ইন্সপেক্টর সাহেবরা, তারাও এটা ঠিকমতো তদারকি করে না, আর যারা বিল্ডিং বানায় তারাও করে না। এখানে তো ধরেন যদি হয় এরকম রিক্টার স্কেলে 7 বা এর বেশি কিছু হয়, তাহলে কিন্তু ঢাকা শহরের অবস্থা যে কি হবে এটা তো একটা সার্কামস্ট্যান্সিয়াল একটা ক্ষতি, বা যারা সাফার করবে তাদের হয়তো নিশ্চয়ই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য একটা প্রচেষ্টা থাকবেই প্রশাসনের পক্ষ থেকে। বিষয় আছে যে গ্যাসের বিষয়টা, গ্যাস লাইন, এই যে আন্ডারগ্রাউন্ড গ্যাস লাইন পৃথিবীর আর কোন দেশে আছে কিনা আমার জানা নেই। এই আন্ডারগ্রাউন্ড গ্যাস লাইন ভূমিকম্প হতে যে বিস্ফোরণ ঘটবে, যে ফাটবে, এটার জন্য যে অগ্নিকাণ্ড হবে, সেই অগ্নিকাণ্ডের কারণে মানুষ ধারে কাছে ফিরতে পারবে। আরেকটা ব্যাপার যেটা জানতে চাচ্ছি, যে এখন যে সাইক্লোন জনিত ক্ষয়ক্ষতি বা মানুষের সাফারিং, সেগুলো এক ধরনের ব্যবস্থাপনা, এক ধরনের ম্যানেজমেন্ট। কিন্তু সম্প্রতি আপনার হাওরের ঘটনাটি দেখেন, সেখানেও কিন্তু মানুষ
একটা দীর্ঘমেয়াদী সাফারিং এর মধ্যে আছে। এগুলোর জন্য যে প্রস্তুতি বা যে আপনার সাপোর্ট সেটা কেমন দেখতেছেন? এটা ধরেন হাওরের এই দুর্যোগটা কিন্তু এই অনেকটা আগাম বলবো ফ্লাশ ফ্লাড, এটাও আপনি যেটা বললেন এটাও তো এনভায়রনমেন্টের খেলা। যেমন আপনার সাইক্লোন বলেন, কিন্তু ভূমিকম্পটা হচ্ছে এগুলো কিন্তু একটা লং সময় ধরে ঘটে। আপনার যখন ফ্লাশ ফ্লাড আসতে শুরু করে হয়তো একটু সময়টা এবার কম হলেও আমরা কিন্তু আগাম জানতে পারতাম, স্কোপ ছিল। এবং সাইক্লোন বলেন, এই যে সিডোবল যাই বলেন, এগুলো আমরা আগাম, কিন্তু ভূমিকম্পটা তো আমি আগাম মনিটর করা জানা খুব কষ্ট। সেটা অবশ্যই, কিন্তু ড্যামেজ লিমিট করার ব্যাপার। যেমন আমরা বলছি যে সাইক্লোনে আগে প্রচুর, আপনি 91-এর কথা বলছেন, সেটা প্রলয়ং করেছিল, তারও আগে অনেক ঘূর্ণিঝড় আঘাত এনেছে। এটা আমাদের ব্যবস্থাপনাগত উন্নয়নের মধ্য দিয়ে আমরা ড্যামেজটাকে লিমিট করছি, রেস্ট্রিক্ট করতে পারছি। ভূমিকম্প আপনি বলছেন, এটা সত্যি কথা যে সারা পৃথিবীতে এখনো সেই টেকনোলজি আসে নাই যে এটা কোনো প্রেডিক্ট করা যাবে যে ভূমিকম্প কোথায় আঘাত আনবে। কিন্তু ড্যামেজ লিমিট করার জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার, ইনক্লুডিং ধরেন যে বিল্ডিং কনস্ট্রাকশন, কিংবা তার কোড মেনে বিল্ডিং করা হচ্ছে কিনা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ডিং হচ্ছে কিনা, তৈরি হচ্ছে কিনা, সেগুলো তো আমরা করতে পারি। ঠিক আছে, আমরা কনস্ট্রাকশনে কোড মেনে চলতে পারি, কিন্তু অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করলে তো অবশ্যই ক্যাজুয়ালিটিসের পরিমাণ কমবে। তবে একটা ভূমিকম্প কিন্তু সত্যিকার অর্থে কয়েক সেকেন্ড, একটা মিনিট, তার বেশি না। আপনি বিল্ডিং এর এখন 4 তলায়ও যদি বাস করেন, আপনার নিচে নামা কিন্তু সম্ভব না। কিন্তু অ্যাওয়ারনেসের পিলারের পাশে দাঁড়ান, চোখের নিচে যান, এইটা কিন্তু অনেক সময় আপনাকে নিরাপত্তা নাও দিতে পারে, কারণ এটার ভূমিকম্পের মাত্রার উপরে নির্ভর করে। যেমন হাওর, এটা আপনি কিন্তু এই ফ্লাশ ফ্লাড, এটার কিন্তু যেমন ঘূর্ণিঝড়ের মতো কিন্তু আমরা প্রিকশনারি মেজার নিতে পারি, যার ভবিষ্যতে যাতে আমরা এইভাবে আর আক্রান্ত না হই। আমাদের বাঁধগুলো প্রপারলি, তারপরে আপনার ধরেন এই যে হাওরগুলোতে মাছ গাছ, এই যে ধরেন এটাতে আফটার মাত্র অনেক প্রবলেম, যে হাঁস এমনকি মহিষ পর্যন্ত, গরু পর্যন্ত মারা গেছে, এগুলোর আমরা প্রিকশনারি মেজার নিতে পারি। এই থেকে অনেকটা শিক্ষা আসবে, এবার যা হয়েছে এটার থেকে একটা শিক্ষা আসবে। এই শিক্ষার কারণে আমরা আগামীতে যাতে এরকম না হয় সেটা ব্যবস্থা নিতে পারবে। যেমন এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে এটা তো একদিনে এই যে উন্নতিটা হয়েছে দুর্যোগ মোকাবেলা, এটা তো একদিনে আসে নাই। একটার পর একটা শিক্ষা নিয়ে যে কি করলে কি হবে, কিরকম আঘাত আসলে আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারি, কি ধরনের মেজাজ নিতে পারি, এটা আস্তে আস্তে একটা অভিজ্ঞতা উন্নতি হয়েছে। এরকম এই যে এবার যে ফ্লাশ ফ্লাডের সময় যে হাওরের যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটার পরবর্তী এটা যে ক্ষতিটা হলো, যেমন প্রাণীর কতগুলি মারা গেল, তারপরে এই মাছ মারা গেছে, এগুলি কি কারণে গেল, এইগুলি যদি করে গবেষণা করে যদি এগুলির একটা ফল যদি আমরা জনগণকে জানাতে পারি, নিজেদের যারা গবেষক আছে তারাও যদি এই অভিজ্ঞতাটা লাভ করে, তাহলে আলটিমেটলি এটা বলা যায় যে হ্যাঁ, আমাদের ব্যবস্থাপনাগত উন্নতি ঘটেছে, কোনো সন্দেহ নেই, সামর্থ্য বেড়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে তো ভালনারেবিলিটি আমাদের রয়েই গেছে। এবং আর যে ক্লাইমেটিক যে চেঞ্জেস গুলো আসছে, এবং এর যে ফ্রিকোয়েন্সি, এবং যে চরম ভাবপূর্ণ যে ওয়েদার ইভেন্টস গুলো আমরা দেখি, সেটা নিয়ে তো আমাদের কিছুই করার নাই। আসলে করার নাই বলতে যে এটা মনুষ্য সৃষ্টই যে আবহাওয়াগত যে পরিবর্তনগুলো আসছে, জলবায়ুগত পরিবর্তনগুলো আসছে, নিশ্চয়ই উন্নত দেশগুলো এটা কন্ট্রিবিউট করছে, কিন্তু সাফারিংসটা আমাদের ঘাড়ে এসে। তবু ধরেন হাওর অঞ্চলে তো আমাদের প্রিপারেশনটা আসলে ছিল না, কারণ ধরেন বাঁধগুলো দেয়া হয়েছে, এগুলো বাঁধগুলো ছিল ভেঙে গেছে, তারপর পানি যে উপর থেকে আসলো এটার কোনো প্রিপারেশন আমাদের ইঞ্জিনিয়াররা বলেন, এখন যারা ক্ষতিগ্রস্ত তাদের কোনো তালিকা নাই, কিভাবে রিলিফ দিবে, অর্থাৎ ওভারঅল একটা ওখানে কিন্তু প্রবলেম। আমাদের সাইক্লোন গুলোতে যে প্রিপারেশনটা আছে, এই ম্যানেজমেন্টটা এখন হাওর অঞ্চলে প্রতিষ্ঠা হয় না। তবে এবারে যেহেতু ঘটে গেছে, আমরা আশা করব যে হয়তো ভবিষ্যতে ঘটবে না। ইতিমধ্যেই তো ধরেন ওখানে যে আপনার বাদ করেছে অবদার ইঞ্জিনিয়ারদের, ইতিমধ্যেই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ওখানে দুর্নীতিও হয়েছে। তো ভবিষ্যতে হয়তো আমরা আশা করব হবে না। এটার আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে এইবার যে পরিমাণে পানিটা এসেছে, এর সাথে কিন্তু অনেক বেশি পরিমাণে আসতে পারতো। অতীতে আমরা বড় বড় ফ্লাডের কথা আমাদের অভিজ্ঞতা আছে, যদি এই ফ্লাডটা যদি আরো বেশি আসতো, সেখানে এই বাঁধও কিন্তু যদি বাঁধটা যদি শক্তিশালীও থাকতো, তারপরে বাঁধের উপর দিয়েও কিন্তু আসতে পারতো।
কারণ ওই পানির তো কোনো নির্দিষ্ট ইয়া নাই। সেটা তো হাইপোথেটিক্যাল, সেটা হতে পারতো, কিন্তু এইটা যে হয়েছে এখানে বাঁধের নির্মাণগত ত্রুটি ছিল বা বাঁধ ঠিকমতো দেওয়া হয়নি, সেটা ফেলিউর টু এস্টাবলিশ হয়েছে। এটা এখন পর্যন্ত আমরা পুরোপুরি রিপোর্ট পাইনি যে কতটুকু ত্রুটি ছিল। ধরেন আমরা আলোচনা তো প্রচুর হয়েছে, পর্যায়ে সরেজমিনে প্রচুর আলোচনা। তবে ধরেন এটা আমরা তো আর ধরেন টেকনিক্যাল পারসন না, আমরা বলতে পারি। ধরেন হাওড় অঞ্চলে যখন পানিটা ঢোকে, এখানের ধরেন নদী নালা যেগুলি ছিল এগুলো খনন করা হয় নাই। এটা যদি আপনার যেহেতু ডাউন স্ট্রিমে যদি পানিগুলো যেতে পারতো, যদি নদীগুলো তাহলে উপরে যতই পানি আসুক না আলটিমেটলি এটা সমুদ্রে চলে যেতে পারতো। সে স্কোপ তো হয় নাই, সব ব্লক হয়ে গেছে পানি। জনাব ওমর ফারুক, রাজনীতি নিয়ে তো সবসময় আলোচনা হচ্ছেই, এখনো প্রতিনিয়ত আমরা দেখি যে নির্বাচনী রোড ম্যাপ দিয়েছে খসড়া ইলেকশন কমিশন, এবং তারা আলোচনা করবে জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ইভিএম হবে কিনা সেটা নিয়ে রাজনৈতিক দলরা যে সিদ্ধান্ত দিবে বা যে মতামত দিবে সেটার উপর ভিত্তি করবে। কিন্তু প্রধান দুই পক্ষ কিন্তু প্রতিদিনই একটা বাকযুদ্ধের মধ্যে থাকে। বিএনপি বলছে যে হয়রানিমূলক মামলাগুলো হয়েছে সেগুলো লেভেল প্লেইং ফিল্ড করার জন্য অথবা নির্বাচনে পরিবেশ তৈরি করার জন্য সেগুলো প্রত্যাহার করা যায়নি। আজকে সাধারণ সম্পাদক আওয়ামী লীগ উনি বলেছেন যে এটা হবে না, এটা ওনার ভাষায় একটা মামাবাড়ি আবদা শুরুতেই বলেছিলাম। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনে যে রোডম্যাপটা আসছে সেটার উপরে দুই পক্ষ কতটা সিরিয়াসলি কাজ করছে, এবং তারা নির্বাচনমুখী কতটা, নাকি এটা রাজনৈতিক কারণেই এই ধরনের বাকযুদ্ধ, তাদের সিরিয়াসনেস সম্পর্কে? প্রথম কথা হচ্ছে যে রাজনীতি নিয়ে আলোচনা থাকবেই, কারণ হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজ, আমাদের বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিটা নাগরিকই রাজনীতি নিয়ে যে কোনো কথা বলতে কিন্তু খুব পছন্দ করে, শুনতেও পছন্দ করে। আপনি মানুষ এই যে রাত্রে দীর্ঘ সময় যে টকশোগুলি শোনে, এই টকশোগুলি কিন্তু জনপ্রিয়তা পেত না যদি এটা গণতান্ত্রিক সমাজ না হতো। তো এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় হচ্ছে যে কথাগুলি বলা হচ্ছে এগুলি তারা পরস্পরের বিরুদ্ধে কথাগুলি বলবে, কিন্তু মামলার নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে আমার মনে হয় যে মামলাকে আর নির্বাচনকে আলাদা করে দেখা উচিত। মামলা আর নির্বাচনকে একত্রিত করলে হয় কি যে দেশে ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা থাকবে না। কারণ একজন যদি অপরাধ করে থাকে সেটা তো আদালতে প্রমাণিত হবে। সে অপরাধীকে ইলেকশনের সাথে নির্বাচনের সাথে যুক্ত করার কোনো ঠিক হবে না। কারণ হচ্ছে যে এই ধরেন গাড়িতে যে আগুন দিয়েছেন, ওখানে যে মানুষগুলি যে একেবারে নির্দয়ভাবে মানুষগুলিকে হত্যা করা হয়েছে, এরকম একজন আসামি যদি সত্যিকারের অর্থে সে এক গাড়িতে আগুন দিয়ে থাকে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কত বড় একটা অবিচার করা হবে। আপনি এটা একটা চিন্তা করেন। আজকে 21 আগস্টের যারা হামলা করেছেন ওইটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে জড়িত, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকবে না। হ্যাঁ, এইসব বিষয়গুলি 10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্র মামলার সাথে যারা জড়িত তাদের যদি বিচার না হয় তাহলে বাংলাদেশ কিন্তু একটা কলঙ্ক নিয়ে বেঁচে থাকবে। এরকম যেমন কিবরিয়া সাহেবকে যারা হত্যা করতে চেষ্টা করেছেন, যারা হত্যা করছেন, তাদের বিচার যদি না হয় তাহলে কি হবে? তাহলে কি এই দেশটা গণতান্ত্রিক রাষ্ট্র বা সুষ্ঠু কল্যাণ রাষ্ট্র হিসাবে এটা কি মেনে নেওয়া যায়? মামলা প্রত্যাহারের পক্ষে না, মামলা আর ইলেকশন আলাদা। হ্যাঁ, দেখেন ব্যাপারটা হলো যে কয়েনের এপিট আর ওপিট। এখন ফারুক সাহেব যেগুলি বললেন এর উল্টা কথাও আছে, আমি পুরনো কথায় যেতে চাচ্ছি না। আমার একটি প্রশ্ন, এটা যদি গণতান্ত্রিক সমাজ হয় তাহলে এই টক শোতে আমাদের আলোচনাটা কিন্তু ভিন্নতর হওয়ার কথা ছিল। কিন্তু আজকে নির্বাচন হবে কি হবে না, সব দল অংশগ্রহণ করবে কি করবে না, এই ইস্যু নিয়ে আলোচনা হয়। এটা তো গণতান্ত্রিক সমাজের আলোচনার বিষয় না। একটা নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এটা তো আলোচনার বিষয় হওয়ার কথা না একটা গণতান্ত্রিক সমাজে। তারপরে ধরেন কেস, আমরা তো আগেও জেনেছি যে রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক কেস হয়। এখন আমি একটি কেস পাবেন না যে রাজনৈতিক নেতার বিরুদ্ধে ক্রিমিনাল কেস না, সবগুলো কেসকে ক্রিমিনাল কেস হিসাবে সাজানো হয়। প্রশ্ন এখানেই। তো এখন যদি আমরা তো জানি অনেক কেস তো ধরেন ঘটনা ঘটছে কক্সবাজারে, ঢাকায় বসে কেসের আসামি, তারপরে ফখরুল ইসলাম আলমগীর ময়লার গাড়িতে আগুন দেয়, এইসব কেস, এটা কেস হতে পারে কিন্তু মানুষ বিশ্বাস করে না। কোর্টে কি হবে না হবে এটা আমি জানি না, কারণ প্রধান বিচারপতি তিনিই বলেন বিচার বিভাগের স্বাধীনতা নাই। তো সুতরাং আমরা তো ধরেই নিতে পারি সরকার যেভাবে চাইবে সেইভাবেই রায় হবে। সুতরাং রায়ের যে আলটিমেটলি রায় হবে
প্রধান বিচারপতির কথা মতোই তো ধরে নিতে পারি। কোর্ট তো, নিম্ন আদালত তো একদমই নিরপেক্ষ নয়। প্রধান বিচারপতিই বলে দিছে নিরপেক্ষ, অলরেডি এটা সরকারের কবজায়, আইন মন্ত্রণালয়ের কবজায় চলে গেছে নিরপেক্ষ আদালত। এখন আপনার উচ্চ আদালতও কবজায় নেওয়ার চেষ্টা হচ্ছে। সুতরাং আমার সেই সব বিতর্ক, পাস্ট ইজ পাস্ট। আমরা অনেক ভুল করেছি, উভয় পক্ষই ভুল করেছি। সামনে আমাদের একটি নিরপেক্ষ নির্বাচন দরকার। এখনো সেই পরিস্থিতি তৈরি হয় নাই, কারণ এক পক্ষ মাঠে আছে, আর এক পক্ষ মাঠে নামতে দেওয়া হচ্ছে না। তারা এখন ঘরোয়া রাজনীতি করে। গণতান্ত্রিক সমাজে তো ঘরোয়া রাজনীতিতে সামনের নির্বাচন, এটা তো একটা গণতান্ত্রিক লেভেল প্লেইং ফিল্ড বলেন বা নিরপেক্ষ গণতন্ত্রের এইটা কোনো পরিস্থিতি নয়। সুতরাং সব দলকে সমভাবে মাঠে নামতে দেওয়া উচিত এবং ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। এবং সরকার ইলেকশন কমিশন সহযোগিতা করে একটি নির্বাচন প্রশ্নবদ্ধ হয়েছে, আরেকটি নির্বাচন প্রশ্নবদ্ধ হলে সরকারি দল এবং অপোজিশন কেউ এই লোড বেয়ার করতে পারবে না। আমরা দুজনের কেউই কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য না। তারপরও যেহেতু রাজনীতি আমরা যা দেখি, আমরা সাংবাদিক হিসেবে যা দেখি, আমরা পর্যবেক্ষকের দৃষ্টিতে আমরা বলে থাকি যে বিচার বিভাগে যদি মানে হায়ার কোর্টের কথা উনি বলছেন, বিচার বিভাগ নিয়ে আমরা কথা বলতে কিন্তু অনেক সতর্ক থাকি, কারণ আমাদের কি না কি হয়ে যায়, কখন কি হয়ে যায়। তারপরেও বলি যে সরকার কিন্তু কয়েকদিন আগে একটি মামলা হেরে গেছে। হ্যাঁ, বিচার সাইদির মামলায় সরকার কিন্তু হেরে গেছে। তো সরকার যদি নিয়ন্ত্রণ করার মতো শক্তিই থাকতো আদালতে, তাহলে সরকারের কিন্তু হারার কথা না। তো আমি এই বিষয়টা আমি মনে করি যে রাজনৈতিক মামলার কথা যেটা বলছেন, রাজনৈতিক মামলা তো আসলে রিলেটিভ হয়ে গেছে। কিছু মামলা তো সরকারের সময় কিছু রাজনৈতিক মামলা কিন্তু প্রত্যাহার করা হয়েছে, যে মামলাগুলো অতীতে দেওয়া হয়েছে। এটা অতীতেও হয়েছে, যেমন মামলা হয়েছে, প্লেট চুরির মামলা হয়েছে। হ্যাঁ, এটা একটা কালচার আছে, এটা ব্যাড কালচার, এটা খারাপ কালচার, একটা সংস্কৃতি আছে এখানে, কম বেশি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমি মনে করি যেগুলি জেনুইন, যারা জেনুইন অপরাধ মানে ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছেন, ধরেন যদি এতিমের টাকা যদি সত্যি সত্যি কেউ মেরে থাকে, এতিমের টাকা যদি আত্মসাৎ করে থাকে, তাকে ছাড় দেওয়ার কোনো না। বিষয়টা হলো যে আমার মনে হয় যে সবকিছুতে আপনার ইউনিফর্ম থাকা উচিত। ধরেন 8,500 কেস এই সরকার ক্ষমতা এসে তাদের সব ক্লিন হয়ে গেল, 8,500। তার এই আওয়ামী লীগের কোন কর্মী নেতার বিরুদ্ধে শুরু করে টপ পজিশন কারোর বিরুদ্ধে আর কেস নাই। এরা সবাই কিন্তু বিশুদ্ধ রাজনৈতিক নেতা। আর এ পাশে থেকে গেল অপোজিশন। এটা আনএন্ডিং ডিবেট। একটা লাস্ট প্রশ্ন 1 মিনিটের মধ্যে যদি আসে, আপনার যে অনেকে বলছেন যে নির্বাচন কমিশন যতই রোডম্যাপ দেখ না কেন, নির্বাচনকালীন যে সরকার থাকবে সেই সরকারের উপর যদি তার কমান্ড না থাকে, তাহলে একটা নির্বাচন, ভালো নির্বাচন আশা করা যায় কিনা, আপনার কি মত? এটা রাজনৈতিক দলগুলো যদি সক্রিয় থাকে, সে যদি আন্তরিক থাকে যে আমি একটি ভালো নির্বাচনে অংশগ্রহণ করব, সে যদি সবসময় তৎপর থাকে, সে যদি কোথাও কোনো বাধা পায়, বাধা পাওয়ার পরেও সে যদি তার তৎপরতা অব্যাহত রাখে, আমার মনে হয় না যে নির্বাচন কমিশন ইচ্ছা করলেই পারবে কোনো কিছু করতে। কুমিল্লার নির্বাচনে সর্বশেষ দেখা গেছে সরকারি দলে অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই, কিন্তু শক্তিশালী ছিল, সে কিন্তু নির্বাচনটা সঠিকভাবে করেছে। এটাই আমাদের দেশে কমিশন শক্তিশালী হয়ে নিরপেক্ষ নির্বাচন, কমিশনের একক পক্ষে সম্ভব না। সরকারকে এটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিক হতে হবে। আপনি দেখেন যে নির্বাচনে মাঠ পর্যায়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নিজেরা আপনার ভোটের কারচুপিতে ইনভলভ হয়েছে, সেখানেই নির্বাচন কিন্তু পলিউটেড হয়েছে। সুতরাং অ্যাডমিনিস্ট্রেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখলেই বোঝা যাবে সরকার আপনার আন্তরিক। সুতরাং সরকারকে আন্তরিক হতে হবে নির্বাচনের জন্য। আজকে আর সময় নেই। ধন্যবাদ জনাব ওমর ফারুক, ধন্যবাদ জনাব এম এ আজিজ স্টুডিওতে আসার জন্য। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি আপনি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com।